কিছুদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি বা হুঁশিয়ারি দিয়েছিলেন। এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তান শুধু নয়, বাংলাদেশের পক্ষ থেকেও বারবার ভারতকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু করা হয়েছে। আর এরপর ভারতের সেনাবাহিনীতে এক পরিবর্তনের আভাস কিন্তু দেখা গেছে, যেখানে মডার্ন ওয়ারফেয়ারকে সামলানোর জন্য ভারত এবার একগুচ্ছ সিদ্ধান্ত নিল। এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে একটা জিনিস পরিষ্কার: ভারত কিন্তু বড়সড় কোনো অপারেশনের পরিকল্পনা করছে, কিংবা নিজেদেরকে এমন করে ডেভেলপ করতে চাইছে যে ধরা ছোঁয়ার বাইরে যেন নিজেদেরকে নিয়ে যাওয়া যায়। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ভারতের সেনাবাহিনীতে দুটো নতুন ফোর্সের যোগদান হচ্ছে, এবং নতুন ফোর্স নতুন করে আজকে ভারতের সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে। একটিকে বলা হচ্ছে ভৈরব কমান্ডার, যা কিন্তু স্পেশালি প্রেসিশন স্ট্রাইকের জন্য ব্যবহার করা হবে। অর্থাৎ আক্রমণের জন্য সর্বোচ্চ একটি বাহিনী প্রস্তুত করতে শুরু করলো ভারত, যার নাম দেওয়া হয়েছে ভৈরব কমান্ডার। আমি ডিটেলিং আপনাদের জানাবো এই বাহিনী কিভাবে কাজে লাগানো হবে এবং এই বাহিনীতে নিয়ে ভারতের প্ল্যান কি। যতটুকু বলা যায় আমি ততটুকু আপনাদের সামনে জানাবো আজকে বিভিন্ন নিউজ পেপারে যা বেরিয়েছে সেগুলো নিয়ে। দ্বিতীয়ত, আরেকটি বাহিনী তৈরি করা হয়েছে যার নাম হলো রুদ্র ব্রিগেড, যা বেসিক্যালি পাওয়ার প্রজেক্ট করবে ভারতের আর্মিকে। এবং রুদ্র ব্রিগেডেরও কাজ কি হবে আমি আপনাদের বলবো। এই মুহূর্তে দেখুন, যুদ্ধের প্রকৃতি কিন্তু বদলে গেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমরা দেখেছি ড্রোনের প্রয়োগ ঘটাতে। ড্রোন ওয়ারফেয়ার বর্তমান মডার্ন যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। আমরা বর্তমান সময়ে দেখেছি যুদ্ধের প্রকৃতি সম্পূর্ণভাবে বদলে গেছে। অপারেশন সিন্দুরে পাকিস্তান এক নাগাড়ে ভারতের দিকে কিন্তু ড্রোন অ্যাটাক করে। কিছু ক্ষেত্রে তারা তুরস্কের TB2 ড্রোন ব্যবহার করেছিল, চাইনিজ ড্রোন ব্যবহার করেছিল। অর্থাৎ ড্রোনের একটা ব্যবহার মডার্ন ওয়ারফেয়ারে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে যাচ্ছে। ভারত রিয়েলাইজ করছে যে ভারতের যে স্পেশাল প্যারামিলিটারি ফোর্স এবং ঘাতক ফোর্স আছে, তার মাঝখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটাই পূরণ করবে বেসিক্যালি ভৈরব কমান্ডাররা। আজকে ভৈরব কমান্ডার কিসের জন্য প্রয়োজন? কারণ এই যে পার্টিকুলারলি ঘাতক প্ল্যাটুন এবং প্যারামিলিটারি ফোর্স, তার মাঝামাঝি ভারতের কোনো ব্যাটালিয়ান নেই যারা এই মডার্ন ওয়ারফেয়ারকে সামলাতে পারে। এই মডার্ন ওয়ারফেয়ারকে সামলানোর জন্য অত্যাধুনিক প্রশিক্ষণে এবং প্রযুক্তিতে আমাদের ভারতের সেনাবাহিনী সদস্যদের সাজানোর পরিকল্পনা বা ডিপ্লয় করার পরিকল্পনা কিন্তু করা হয়েছে, যারই নাম ভৈরব ব্রিগেড। এই মুহূর্তে ঘাতক প্ল্যাটুন কিভাবে কাজ করে তাহলেই আপনারা বুঝবেন কেন ভৈরব ব্রিগেডের প্রয়োজনীয়তা হলো। দেখুন, এই মুহূর্তে ঘাতক প্ল্যাটুন হলো ভারতের সেনাবাহিনীর সবচেয়ে লেথাল এবং কিলার একটি বাহিনী, যা প্রত্যেকটি ব্যাটালিয়ানে একটি করে বাহিনী, ঘাতক প্ল্যাটুন বাহিনী দেখা যায়। অর্থাৎ বড় মিলিটারির যে ব্যাটালিয়ান, সেখানে 20 থেকে 15 জন এমন অফিসার থাকেন যারা ঘাতক প্ল্যাটুনের সদস্য। এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্টক ট্রুপে দেখা যায়, বিভিন্ন ধরনের র্যাপিড ফোর্স অ্যাকশন যখন প্রয়োজন হয় তখন ঘাতক বাহিনী এগিয়ে আসে, বিভিন্ন ধরনের হাই রিস্ক মিশনে ঘাতক বাহিনী এগিয়ে আসে, এবং বিভিন্ন ক্ষেত্রে রেড করা, অ্যাসল্ট করা এবং খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় ঘাতক বাহিনীর প্রয়োগ কিন্তু ভারতের সেনাবাহিনী সদস্যরা করেন। আপনি যদি রাজপুত রেজিমেন্ট দেখেন, আপনি যদি শিখ রেজিমেন্ট দেখেন, কিংবা গোর্খা রেজিমেন্ট যদি দেখেন, তাহলে ঘাতক বাহিনীর একটি করে ফোর্স, মোটে একটি করে ফোর্স কিন্তু এদের সঙ্গে অ্যাটাচ থাকে, যেখানে 20 থেকে 30 জনের সেনাবাহিনী সদস্যরা কিন্তু এর মধ্যে ইনভলভ থাকেন। অর্থাৎ যে সংখ্যায় থাকে বর্তমান মডার্ন ওয়ারফেয়ারে, সেটা সাফিসিয়েন্ট নয়। মানে গোর্খা রেজিমেন্টে 20 থেকে 25 জন এমন বাহিনীর সদস্য থাকেন যারা পার্টিকুলারলি ঘাতক প্ল্যাটুনের প্রশিক্ষণে প্রশিক্ষাধীন হয়েছেন, অর্থাৎ তারা হাই রিস্ক মিশনে যেতে পারেন। কিন্তু বর্তমান সময়ে যেভাবে ভারতবর্ষে 3 ফ্রন্ট ওয়ার মাথাচাড়া দিয়ে বসার চেষ্টা করছে ভারতবর্ষের উপর, সেখানে কিন্তু ভারতের হাই রিস্ক মিশনের প্রবাবিলিটি অনেক বাড়তে পারে, তা মনে করছেন বিশেষজ্ঞরা। আর ঠিক এই জন্যই ভৈরব কমান্ডারদের প্রয়োজন। সেকেন্ড যে আমাদের বাহিনীটি নিয়ে কথা বলবো তা হলো সেকেন্ড প্যারামিলিটারি ফোর্স, যারা বেসিক্যালি একটু সফট মিশনগুলো সেনাবাহিনীর বিপক্ষে করেন, মানে সেনাবাহিনীর হয়ে করেন। মানে ধরুন, কাউন্টার টেরোরিজম অ্যাক্টিভিটিতে প্যারামিলিটারি ফোর্স ব্যবহার করা হয়, হোস্টেজ রেস্কিউতে প্যারামিলিটারি ফোর্স ব্যবহার করা হয়, স্পেশাল কোভার্ট মিশনে প্যারামিলিটারি ফোর্স ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা বিভিন্ন ক্ষেত্রে প্যারামিলিটারি ফোর্স তো ব্যবহার করি, কিন্তু প্যারামিলিটারি ফোর্স কিন্তু প্রেসিশন স্ট্রাইকের জন্য ব্যবহার করা হয় না। কোনো জিনিসকে উদ্ধার করা, কাউন্টার টেরোরিজম করা, গুলি চালানো,
সে সকল জায়গায় কিন্তু প্যারামিলিটারি ফোর্সটা ব্যবহার করি। আর এই ঘাতক বাহিনী এবং প্যারামিলিটারি ফোর্সের মাঝে কিন্তু কিছুটা জায়গা গ্যাপ পড়ে যাচ্ছিল, যেই শূন্যস্থানটা পূরণ করার জন্য ভৈরব বাহিনীর ইন্ট্রোডাকশন ভারতের সেনাবাহিনীতে কিন্তু হলো। আপাতত প্ল্যান করা হয়েছে গোটা দেশ জুড়ে 25 ব্যাটালিয়ন ভৈরব বাহিনী তৈরি করা হবে। প্রত্যেকটি ব্যাটালিয়নে 250 জন সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। ইতিমধ্যেই 5টি ভৈরব বাহিনীকে কিন্তু তৈরি করা হয়েছে, যার মধ্যে 3টি আমাদের যে নর্থ ইস্টার্ন বর্ডার আছে চায়না এবং পাকিস্তান বর্ডারে ডিপ্লয় করা হয়েছে। একটি ব্যাটালিয়নকে নর্থ ইস্টে ডিপ্লয় করা হয়েছে এবং একটি ব্যাটালিয়নকে ওয়েস্টার্ন ফ্রন্টে কিন্তু ডিপ্লয় করা হয়েছে, যা বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে। আমি সেনাবাহিনীর এই খবর যখন করছি আমার মাথায় আছে যে আমি কোনো গোপন তথ্য আন্তর্জাতিক স্তরের সামনে প্রকাশ করব না। যে কথাগুলো আজকে বলছি সেগুলো একদম অফিসিয়াল ডকুমেন্ট, আর্মি অফিসিয়ালি জানিয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। আমি আপনাদের জানার জন্য সামারাইজড করে ছোট করে বলার বা বোঝানোর চেষ্টা করছি। পাশাপাশি কালকে ভারত সরকারের পক্ষ থেকে সাম্প্রতিক সময় সব থেকে বড় ফান্ডিং আর্মির অস্ত্র কেনার জন্য ডিপ্লয় করা হয়েছে। ৭৯,০০০ কোটি টাকার স্যাংশন কালকে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল করেছে, যা আর্মির নতুন অস্ত্র কেনার জন্য ব্যবহৃত হবে। এবং আপনারা শুনলে অবাক হবেন, ভারতের নেভির জন্য এই প্রথমবারের জন্য ৬০,০০০ কোটি টাকা অ্যালট করা হয়েছে একসঙ্গে শুধুমাত্র অস্ত্র কেনার জন্য। অর্থাৎ বুঝতেই পারছেন ভারতের আর্মিকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা ভারত সরকারের পক্ষ থেকে করা হয়েছে। তার নতুন অস্ত্র কেনা বা অস্ত্র তৈরি করা বা আজকে আমাদের যা যা প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়গুলো তার মেটানোর জন্য কিন্তু ভারত সরকারের পক্ষ থেকেও এই উদ্যোগটি নেওয়া হয়েছে। পাশাপাশি আসিনি রাইফেলস কেনা হবে আর্মির জন্য, যা শুধুমাত্র ড্রোন অ্যাটাককে ভেস্তে দেওয়ার জন্য ব্যবহার হতে পারে। অর্থাৎ এই যে ৭৯,০০০ কোটি টাকার যে ইনভেস্টমেন্ট ভারত নতুনভাবে সেনাবাহিনীর সদস্যদের জন্য করছে, তা কিন্তু ভারতের মিলিটারির যে ক্যাপাবিলিটি, যে স্ট্রেংথ, শক্তি, তা কিন্তু এক লাফে কয়েক গুণ বেড়ে যায়। এবং আপনাদের হয়তো অনেকেই প্রশ্ন থাকবে যে আমরা কোথা থেকে অস্ত্র কিনবো এত টাকার। এক্ষেত্রে ভারত কিন্তু একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। ভারত এই ৭৯,০০০ কোটি টাকা খরচ করবে কোনো ভারতীয় কোম্পানিতেই, অর্থাৎ বিভিন্ন ভারতীয় কোম্পানি যারা বিভিন্ন অস্ত্র বানায় সেখানেই কিন্তু ভারত নতুন করে টেন্ডার ডেকে তাদেরকেই কিন্তু কন্ট্রাক্টটি দেবে সেনাবাহিনীর জন্য অস্ত্র তৈরি করার জন্য। অর্থাৎ দেশের টাকা দেশেই থাকলো, দেশের আর্মিদের জন্য ব্যবহৃত হলো এবং সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া কনসেপ্টে আমরা এবার অস্ত্র তৈরি করব, যা কিন্তু সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ ভারতের সেনাবাহিনীকে কিন্তু নতুনভাবে সাজাচ্ছে ভারত সরকার, যা মডার্ন ওয়ারফেয়ার এবং বর্তমানে 3 ফ্রন্ট ওয়ারকে সামলানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। দেখুন, কিছুদিন আগে নর্থ ইস্টেও ভারতের সেনাবাহিনীর উপর একটি আক্রমণ হয় এবং এই আক্রমণটি কিন্তু করা হয় নর্থ ইস্টের বিদ্রোহী গ্রুপগুলোর পক্ষ থেকে। পাশাপাশি আমরা রোজই কাশ্মীর বলুন, পাঞ্জাব বলুন, অমৃতসর বলুন কিংবা ভারত এবং বাংলা বা পশ্চিমবঙ্গ সীমান্তে বলুন, আমরা এমন কিছু অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতের বিপক্ষে কিন্তু আন্তর্জাতিক শক্তিগুলো ক্রমাগত ষড়যন্ত্র করে যাচ্ছে। এই মুহূর্তে যদি ভারতকে আক্রমণ করতে তারা পারে, তাহলে তাদের দেশের ইন্টারনাল যে পলিটিক্স, সেই পলিটিক্সের দৈন্যতা এবং ব্যর্থতাকে লুকানো খুব সহজ হবে। মানে পাকিস্তানের সেনাবাহিনী এই মুহূর্তে তেহরিকি তালিবান, বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, পিওকের আন্দোলন, সিন্ধ প্রদেশের আন্দোলন, এমনকি তাদের দেশের তেহরিকি লাইবাকের আন্দোলনে বিপর্যস্ত। আন্তর্জাতিক শক্তি আফগানিস্তান তাদের বিপক্ষে অলরেডি যুদ্ধ ঘোষণা করে বসে আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা যদি ভারতের বিপক্ষে কিছু একটা পদক্ষেপ নিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ সংগঠিত করতে পারে, তাহলে তাদের দেশের ভারত বিরোধী আবেগকে তারা উস্কে দিয়ে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে পারবে এবং দেশের ভিতরে যাবতীয় রাজনৈতিক অস্থিরতাকে ভুলিয়ে দিতে পারবে। অর্থাৎ তারা যে শুধুমাত্র প্রকাশ্যে পরমাণু হামলার হুমকি বা হুঁশিয়ারি দিচ্ছে তা নয়, তারা মনে প্রাণে চাইছে যেন ভারত এই মুহূর্তে কিছু ড্রাস্টিক মুভমেন্ট করে। কিছুদিন আগে স্যার ক্রিককে নিয়ে আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, যদি পাকিস্তান স্যার ক্রিকের দিকে হাত বাড়ায় তাহলে পাকিস্তানকে বা পাকিস্তানের করাচি বন্দর অব্দি আমরা পৌঁছে যেতে পারি। ভারতের সেনাপ্রধানও বলেছিলেন পাকিস্তানকে ভৌগোলিকভাবে ম্যাপ থেকে আমরা মুছে দিতে পারি। অর্থাৎ স্যার ক্রিককে কেন্দ্র করে ভারতের পশ্চিম উপকূলে সেনাবাহিনী ডিপ্লয় করার যে প্রসেস পাকিস্তানের পক্ষ থেকে শুরু করা হয়েছে, তা শুধুমাত্র নিছকই একটি প্রসেস হয়ে থাকে না। যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাপ্রধান এই ধরনের কথাগুলো বলেন এবং স্পষ্ট ইঙ্গিতে তিনি বুঝিয়ে দেন যে কোনো অবস্থাতেই যুদ্ধ যদি পাকিস্তান চায় তাহলে এই পাকিস্তানকে ছেড়ে দেওয়া হবে না। আর এই ডামাডোল এবং অশান্তকর একটা পরিস্থিতিতে ভারতের সেনাবাহিনীর হয়ে
বা ভারতের সেনাবাহিনীতে এই বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট, এই নতুন চিন্তাধারা, নতুন কমান্ডোর ইনজেকশন, এটা প্রমাণ করে ভারত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে। আর বদলাচ্ছে বলেই ভারতের আর্মি এখন বিশ্বের অন্যতম সেরা শক্তিশালী এক আর্মি এবং সংগঠন। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন এই বদল কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই চ্যানেলটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, সাবস্ক্রাইব করতে পয়সা লাগবে না, শুধু একটু ক্লিক করে দেবেন, তাহলে আমি অনেক বেশি ইন্সপায়ার হয়ে আরো এই সকল ইনফরমেশন আপনাদের সঙ্গে নিয়ে আসবো। ধন্যবাদ।